নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষে টাকার দাম কত? টাকার দাম এই মুহূর্তে $1 সমান 95 টাকা ছাড়িয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমাদের সেই প্রশ্নটাই মনে পড়ছে, যে প্রশ্নটা গুজরাটের আগের যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্তমানে দেশের যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন, তার নিজের করা একটা প্রশ্ন। সেই প্রশ্নটা তিনি কি করেছিলেন, যে নেপালের টাকার দাম এইভাবে পড়ে না, বাংলাদেশের টাকার দাম এইভাবে পড়ে না, তাহলে ভারতবর্ষের টাকার দাম এইভাবে পড়ছে কেন? এখন সেই প্রশ্নটা বারংবার ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে, কারণ তখন যিনি প্রশ্নটা করেছিলেন তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই দেশের সরকারের বিরোধী ছিলেন। তো বিরোধীর থেকে শাসক পক্ষে আসার পর 58 টাকা, সেটা হঠাৎ করে কিভাবে 95 টাকায় পৌঁছে গেল? এখনো পর্যন্ত স্বাধীন ভারতের ইতিহাসে হাইয়েস্ট। এই মুহূর্তে আমরা যখন ভিডিও রেকর্ড করছি তখন ভারতবর্ষের টাকার দাম এটা। আপনারা শুনুন সেই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায় যে আরো কি কি ব্যাখ্যা উঠে আসছে এই টাকার দাম পড়ার সূত্র ধরে। ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको, देश आपसे जवाब मांग रहा है। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রী এবং তৎকালীন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বক্তব্য। এবং অবশ্যই আপনারা হয়তো ভাবছেন যে টাকার দাম বাড়ার সঙ্গে সরকারের কি সম্পর্ক, সরকারের কি সম্পর্ক থাকতে পারে, কিন্তু এর ব্যাখ্যাও দিচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর আরেকটা ভিডিও আপনাদেরকে একটু শেয়ার করি। নরেন্দ্র মোদী বলছেন যে দিল্লির সরকার ভ্রষ্টাচারী হলে, অর্থাৎ দিল্লির সরকার দুর্নীতিগ্রস্ত হয়েছে বলেই এইভাবে ভারতবর্ষের টাকার দাম পড়ছে। আপনি বলছেন একদম দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনুন যে কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, এবং তার তৎকালীন সময়ের তত্ত্ব সেটা কি আজকে একদম মিথ্যে হয়ে যাবে? না, নিশ্চয়ই। আপনারা শুনুন কি বলছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের। আপনারা শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যে কেন এই মুহূর্তে তেলের দামটা এইভাবে অনিয়ন্ত্রিত থাকার ফলে ভারতবর্ষের টাকার দাম এইভাবে পড়ছে। देश जानना चाहता है प्रधानमंत्री जी, ऐसा क्या कारण है कि आज अकेला हिंदुस्तान का रुपया डॉलर के मुकाबले गिरता ही चला गया और क्यों चला गया? और मैंने साफ मांग की है, ये सिर्फ आर्थिक कारणों से नहीं हुआ है, ये आपकी भ्रष्ट राजनीति जो चली है दिल्ली से, उसका इसके अंदर बहुत बड़ा रोल है। আপনারা শুনলেন নরেন্দ্র মোদীর সেই মুহূর্তের বক্তব্য, যখন তিনি বলছেন যে দিল্লির সরকার দুর্নীতিগ্রস্ত হলেই এইভাবে টাকার দাম পড়ে। এটা তারই ব্যাখ্যা। এবার আপনাদেরকে জানাই, এই মুহূর্তে ভারতবর্ষের যে টাকার দাম পড়ছে, সেই টাকার দাম পড়ার ক্ষেত্রে একটাই মাত্র রীতিমতন বেরিয়ে এসেছে, যেটা প্রত্যেকটা দেশেই টাকার দাম পড়ছে। এই যে যুদ্ধের ফলে মূলত টাকার দামটা পড়ছে, সেটা যেমন দিনের আলোর মতন স্পষ্ট। কিন্তু প্রত্যেকটা দেশের যে টাকার দাম পড়ছে তার মধ্যে চীন রয়েছে, সিঙ্গাপুর রয়েছে এবং অন্যান্য বিভিন্ন দেশ, জাপান থেকে, তাইওয়ান থেকে বিভিন্ন জায়গায় টাকার দাম পড়ছে। কিন্তু তার মধ্যে যে ছবিটা আপনারা দেখছেন, যে লাল দিয়ে যে দাগটা দেওয়া আছে, সেই লাল দিয়ে দাগটা হচ্ছে ইন্ডিয়ার টাকার দাম। অর্থাৎ ডলারের তুলনায় ইন্ডিয়ার টাকা, সেই টাকার দামটা পড়ছে সবচেয়ে বেশি, এবং ভারতবর্ষে সবচেয়ে বেশি টাকার দাম পড়ে গিয়েছে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কার ব্যর্থতার কারণে এটা হচ্ছে। এবং তার সঙ্গে আরেকটাও খুব গুরুত্বপূর্ণ নথি আমাদের হাতে এসেছে। সেই নথিটাতে একদম দেখানো হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর থেকে কবে টাকার দাম কিরকম ছিল। তো সেখানে কি বলছে, প্রধানমন্ত্রীদের ছবি দিয়ে দেওয়া আছে যে নেহেরু সরকার থাকার সময় 1947 সালে টাকার দাম ছিল $3.30 $1 সমান। তার পরবর্তীতে আসেন ইন্দিরা গান্ধী, 1970 সালে ডলারের তুলনায় টাকার দাম ছিল $7.50। আবার 1980 সাল নাগাদ এই টাকার দাম হয় $8। তার পরবর্তীতে বাজপেয়ী সরকার যখন আসেন তখন টাকার দামটা বেড়ে অনেকটা বৃদ্ধি পায় এবং সেই টাকার দাম হয়ে যায় $43.40। এবং সেটা হচ্ছে 1999-এ।
অর্থাৎ 1999 সালে 43 টাকা 40 পয়সা ছিল ভারতবর্ষের টাকা। এবার তার পরবর্তীতে মনমোহন সিং সরকার প্রথম যখন আসেন তখন 2004 সাল, তখন 45 টাকা 30 পয়সা $1 সমান। এবং 2014 সালে যখন মনমোহন সিং সরকার পড়ে যায়, অর্থাৎ ইউপিএ 2 সরকার পড়ে যায়, দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, তখন টাকার দাম ছিল 58 টাকা 70 পয়সা। এবং এই মুহূর্তে যখন আমরা ভিডিও রেকর্ড করছি তখন টাকার দাম 2026-এ এসে দাঁড়িয়েছে, দেশ চালানোর পর, নরেন্দ্র মোদী 12 বছর ধরে দেশ চালানোর পর টাকার দাম এসে দাঁড়িয়েছে। এটা আমরা আপনাদের যে ছবিটা দেখাচ্ছি সেটা 24শে মার্চের ছবি, সুতরাং সেই দিন ছিল 94 টাকা 11 পয়সা, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে 95 টাকা পেরিয়ে গিয়েছে টাকার দাম। তো এই যে ইনফ্লেশন, টাকার দামের মধ্যে যে একটা তারতম্য এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেটা কোথাও কি গিয়ে এই সরকারের একটা রীতিমতন অসুবিধা তৈরি হওয়ার জন্যই এই সরকার সম্পূর্ণভাবে এতটাই কি অপারগ টাকার দামটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে? কি বলেছেন নির্মলা সীতারামন এই টাকার দাম সম্পর্কে? তিনি 2014 সালের আগে 2013 সালে একটি প্রেস কনফারেন্স করেন। টাকার দাম কেন এত পড়ে যাচ্ছে ডলারের তুলনায়, যখন 58 টাকা 59 টাকা এরকম ছিল টাকার দাম, তৎকালীন সময় তিনি ভারতবর্ষের বিজেপির একজন স্পোকস পারসন ছিলেন, এবং তিনি কি বলেছিলেন সেই সময় আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন নির্মলা সীতারামন কি বলছেন, এবং আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাদের মধ্যে কতটা ঠিক দূরত্ব, কতটা ঠিক বৈপরীত্য তাদের সেই সময়কার কথা এবং আজকের কথার মধ্যে। তারপর আপনাদেরকে বলবো এই মুহূর্তে পৃথিবী জুড়ে এই যে সমস্যা শুরু হয়েছে সেটা শেষ কবে হতে পারে। भारत देश में कभी भी, अब नहीं है, कभी भी गृहस्थ लोग, पर्टिकुलरली हाउस होल्डर्स, गोल्ड में इन्वेस्ट करना उनका एक सेंस ऑफ सिक्योरिटी की बात होती है। मतलब इन्वेस्टमेंट इन गोल्ड इज डन टू हेज सच प्राइस राइसेस। अगर भारत देश में गोल्ड में आज भी इन्वेस्टमेंट हो रही है और ज्यादा अब हो रही है, इसीलिए हो रही है कि रुपये के ऊपर इस सरकार ने कुछ भी ध्यान नहीं दिया। और अगर इस सरकार गोल्ड को भी महंगा करेगी ड्यूटी के वजह से, रुपये को बचाओगे नहीं, रुपये का कीमत के ऊपर काम करोगे नहीं, और जनता जब कम से कम उनको कुछ थोड़ा कम सिक्योरिटी रहे, गोल्ड में इन्वेस्टमेंट करेंगे, उसको भी महंगा करोगे। आम आदमी जो गोल्ड में इतना इन्वेस्ट नहीं करता, उनका रोजगार देखने के लिए पेट्रोल डीजल खरीदता, उसका भी महंगा कर दिया आपने। प्याज भी महंगी हो गई। आखिर कौन सा ऐसी चीज बचा इस सरकार के हाथ से ड्यूटी, टैक्स, विड्रॉल ऑफ सब्सिडी से? इसीलिए मिसमैनेजमेंट इकोनॉमी का इतनी दूर तक चला गया, आज कोई भी विषय सरकार छोड़ने वाले नहीं है। टैक्स होगा, ड्यूटीज होगा, और उससे और ज्यादा महंगाई भी बढ़ेगी। इस सरकार इस इकोनॉमी को मैनेजमेंट करना छोड़ दें, क्योंकि उनके वजह से ही आज इतना बुरी हालत में हम हैं। আপনারা শুনলেন নির্মলা সীতারামনের বক্তব্য। তিনি বলছেন যে টাকার দাম এতটাই পড়ে গিয়েছে, মানুষ টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, এবং মানুষ কিসে ইনভেস্ট করছে? গোল্ডে ইনভেস্ট করছে, অর্থাৎ সোনা ইনভেস্ট করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2013 সালে সোনার দাম কত ছিল আর ভারতবর্ষে বর্তমানে সোনার দাম কত হয়েছে, সেটার মধ্যেও যে পরিমাণ একটা ইনফ্লেশন দেখা দিয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কারণ প্রত্যেকের বাড়িতেই একটা না একটা ছোটখাটো বিয়ে তো থাকবেই, কখনো না কখনো নিজেদের পকেট থেকে তো সোনা কিনতেই হয়েছে। তো সেই জায়গাটা আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে কোন পর্যায়ে সোনার দামটাও বেড়েছে। তো সামগ্রিক ঘটনাটার পেছনে কিন্তু অবশ্যই এই মুহূর্তে যুদ্ধ দায়ী। তবে যুদ্ধ শুরু হওয়ার আগেও টাকার দাম যে খুব একটা কম ছিল তেমন কিন্তু নয়। আপনারা বলতে পারেন যে নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পকে এর জন্য দায়ী করা উচিত, কিন্তু সেটা তো সবেমাত্র 1 মাস, এবং এই 1 মাসের মধ্যে টাকার দাম অবশ্যই বেড়েছে। সেটা 92 টাকা 91 টাকা থেকে 95 টাকা হয়েছে, কিন্তু 58 টাকা থেকে 91 টাকাই বা হলো কেন? এবং তার সঙ্গে এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজটা ভারতবর্ষের জন্য সম্পূর্ণ খুলে গেল না কেন? এই প্রশ্নও তো উঠবে।
আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম যেভাবে বেড়েছে, ব্যারেল প্রতি $70 থেকে সেটা $115 গিয়ে ছাড়িয়েছে, সেই জায়গাটার জন্যই মূলত কিন্তু টাকার দাম পড়ার কথা, এবং সেটাই কিন্তু ইকোনমিস্টরা বলছেন। কিন্তু নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামন যারা তৎকালীন সময় বিরোধীদের জায়গায় ছিলেন, তাদের কি ভার্সন এটা সম্পর্কে? এখন তো তারা কোনো কথা বলতে পারেননি। অবশ্যই আপনারা জানেন যে এখন কেউই কোনো প্রেস কনফারেন্স করে না সরকারের তরফে, কিন্তু তৎকালীন সময় তো করতেন। তো তাদের তৎকালীন সময়ের ব্যাখ্যা সেটা নিশ্চয়ই আজকে বদলে যাবে না। তো তারা তো তৎকালীন সময় ভারতবর্ষের একদম অর্থনীতি জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে লক্ষ্য করতেন, এবং বিজেপির তরফ থেকে তারা প্রেস কনফারেন্স করতেন। কি বলেছিলেন আপনাদের শোনালাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।